আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান। ব্যর্থ হয়ে হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, জানালেন ইসমাইল হানিয়া। এদিকে ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই স্পেনের সঙ্গে বিবাদে জড়ালো ইসরায়েল। বিদ্রোহ ঠেকাতে মিয়ানমারে ঢুকছে চীন, উদ্বেগে ভারত। এদিকে ক্ষুধায় মরছে ইথিওপিয়া, জাতিসংঘের ত্রাণ বন্ধ। বন্যায় ভাসছে সোমালিয়া, মৃতের সংখ্যা 50। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব মঞ্চ থেকে 3 বিজয় ছিনিয়ে নিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান। যুদ্ধবিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। চুক্তি শর্ত অনুসারে গাজায় সামরিক অভিযান বন্ধ রাখার কথা ছিল ইসরায়েলের, কিন্তু চুক্তির প্রথম দিনে ফিলিস্তিনি পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার 25 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের এল রিভে এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। তারা জাবাব আল তাওয়ালের পার্শ্ববর্তী শহরে একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেছে। ওয়াফা আরও জানিয়েছে, আল বালুস শহরের পার্শ্ববর্তী এলাকায় গোলাগুলি ও গ্রেনেড শব্দ পাওয়া গিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনারা জরিকোর কাছাকাছি আকবাত জাবের ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে। এসব হামলার ভিডিও যাচাই বাছাই এবং করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশও করেছে। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 1400 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নির্সেনের নামে গাজার নির্বিচারে হামলা শুরু করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলার মধ্যে এরই মধ্যে গাজায় 14,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পশ্চিম তীরে 225 জন রয়েছেন। ব্যর্থ হয়ে হামাসের শর্ত মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, বললেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনি জনগণ হামাসের দেওয়া শর্ত মেনে ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি করতে বাধ্য করেছে বলে দাবি করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের মাতৃভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। একটি বক্তৃতাতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন। ইসমাইল হানিয়া বলেছেন, দখলদার ইসরায়েল গণহত্যা ও বলপ্রয়োগের মাধ্যমে তাদের বন্দীদের মুক্ত করার যে ঘোষণা দিয়েছিল, প্রতিরোধ যোদ্ধারা তা ব্যর্থ করে দিয়েছে। হানিয়া বলেছেন, ইহুদিবাদী শত্রু বাজি ধরেছিল যে বন্দুকের জোরে হত্যা ও গণহত্যা চালিয়ে তাদের বন্দীদের মুক্ত করতে পারবে, কিন্তু প্রায় 50 দিন পর তারা প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে তাদের বন্দীদের মুক্ত করতে বাধ্য হয়েছে। চলমান 4 দিনের যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর আবার দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাস পুনঃপ্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হানিয়া। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, গাজা উপত্যকায় নিজের অবস্থান থেকে এক চুলও নড়বে না হামাস এবং যুদ্ধ শেষ হলে এই উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মেনে নিবে না। হামাসের শীর্ষ নেতারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি মেনে চলবে, ততক্ষণ প্রতিরোধ যোদ্ধারাও চুক্তির প্রতি অবিচল থাকবে। গাজা উপত্যকা ও অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিরা গত 7 মাস ধরে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, সেজন্য হানিয়া তাদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি যুদ্ধবিরতির চুক্তি অর্জনে মধ্যস্থতা করার জন্য কাতার ও মিশরকে ধন্যবাদ জানিয়েছেন। ইসমাইল হানিয়া গাজাবাসীর সমর্থনে লড়াই করার জন্য লেবানন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্পেনের সঙ্গে বিবাদে জড়ালো ইসরায়েল। গাজা উপত্যকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে মন্তব্য করা স্পেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেস ইসরায়েল সফরে এসেছেন। সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। বৈঠক শেষে স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজার হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয়েছে সেটি মানা যায় না। এছাড়া তিনি বলেছেন, হামাসের হামলার জবাবে কয়েক হাজার শিশু নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু হতে পারে না। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ইসরায়েল গিয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রীও। স্পেনের প্রধানমন্ত্রী এমন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি দাবি করেছেন, স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্পেন ও বেলজিয়ামের রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে তীব্র নিন্দা জানানো হুমকি দিয়েছেন। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হামাস। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছিলেন, গাজায় ইসরায়েলের হামলায় অনেক বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
বিদ্রোহ ঠেকাতে মিয়ানমারে ঢুকছে চীন, উদ্বেগ ভারত। সশস্ত্র গোষ্ঠীগুলো একজোট হয়ে ইতিমধ্যেই দখল করে নিয়েছে দেশটির প্রায় অর্ধেক এলাকা। গৃহযুদ্ধের জেরে ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক নাগরিক। এই পরিস্থিতিতে চীনের দ্বারস্থ হল মিয়ানমারের সামরিক জান্তা সরকার। এই দেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন হাইয়ের সাথে গতকাল রাতে বৈঠক করেছেন জান্তা সরকার পররাষ্ট্রমন্ত্রী থান হোয়েন সহ কয়েকজন সামরিক শীর্ষক। মিয়ানমারের সরকার টিভি চ্যানেল গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমার প্রচারিত খবরে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, দুদেশের জন্য লাভজনক যৌথ প্রকল্প বাস্তবায়ন, সীমান্তে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকের বিষয়ে চীনা দূতাবাস ওই দেশের সরকারি সংবাদ সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। ক্ষুধায় মরছে ইথিওপিয়া, জাতিসংঘের ত্রাণ বন্ধ। এল নিনোর প্রভাবে পূর্ব আফ্রিকায় অনেক দিন থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। দীর্ঘদিন থেকেই খরায় ভুগছে উত্তর ইথিওপিয়া। 2019 সাল থেকে হর্ন অব আফ্রিকা, সুদান, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়া সহ আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অঞ্চল, এই অঞ্চলে বর্ষা মৌসুমে কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে থেকে দেশটিতে ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। খরা আর ত্রাণ কার্যক্রম বন্ধ করে দেওয়ার কারণে ক্ষুধায় মরেছে ইথিওপিয়া। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, খাদ্য সংকটের কারণে দেশটির উত্তর টাইগরে ও আমহারা অঞ্চলে 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাইগের ইয়াচিলা শহরের মৃত মানুষের সংখ্যা প্রায় 46 জন, আর আমহারা অঞ্চলের ওয়াক হেমরায় মৃত্যু হয়েছে 6 জনের। ওই দুই অঞ্চলে খরার কারণে মৃত গবাদি পশুর সংখ্যা 4000-এর বেশি। টাইগরতে 2 বছর ধরে চলা গৃহযুদ্ধ মাত্র 1 বছর আগে শেষ হয়েছে। এখনো কোনো কিছু গুছিয়ে উঠতে পারেনি এই অঞ্চলে মানুষেরা। এর মধ্যে আমরাহায় আরেকটি সংঘাত শুরু হয়েছে। অঞ্চলগুলো জাতিসংঘের সহায়তার উপরই মোটামুটি নির্ভরশীল ছিল। এর মধ্যে চুরির অভিযোগে দেশটিতে সহায়তা কার্যক্রম স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সহায়তা বন্ধের পর মানবিক সংকট আরও খারাপ হয়েছে। যদিও জাতিসংঘ জানিয়েছে, কিছু সংস্কারের পর যাদের খাদ্য সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে ডিসেম্বর থেকে পুনরায় খাদ্য সরবরাহ শুরু করা হবে। বন্যায় ভাসছে সোমালিয়া, মৃতের সংখ্যা 50। ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভাসছে আফ্রিকার দেশ সোমালিয়া। 4 বছরে ব্যাপক খরার পর ভয়াবহ এই বন্যার কবলে পড়েছে দেশটি। সোমালিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে 50 জনের মৃত্যু হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 5 লাখের বেশি মানুষ। দি গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কয়েক লাখ মানুষ সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে, দুটি জলবায়ু ঘটনার সংমিশ্রণে অস্বাভাবিকভাবে বৃষ্টিপাত বাড়তে থাকায় সোমালিয়া বেশ কিছু শহর, গ্রাম, খামার এবং চারণভূমি সবই পানির নিচে তলিয়ে গিয়েছে। এটিকে 1 শতাব্দীর মধ্যে একেবারে হওয়া ঘটনা বলে বর্ণনা করেছে জাতিসংঘ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি হল দক্ষিণ পশ্চিম রাজ্যের আঞ্চলিক রাজধানী বাইদোয়া শহর। 90-এর দশকের গোড়ার দিকে দুর্ভিক্ষের সময় অঞ্চলের জনসংখ্যা প্রায় 1/3 মারা গিয়েছিল। এজন্য এটিকে মৃত্যু শহর বলা হয়। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এতে বন্যা আরও মারাত্মক আকার ধারণ করেছে, ফলে মৃত্যু এবং ধসের সংখ্যাও বাড়বে। জাতিসংঘের বিশেষ খাদ্য কর্মসূচি বলেছে, সোমালিয়ার জনসংখ্যার 1/4 এই বছরের শেষ নাগাদ ভয়ানক খাদ্য সংকটের মুখোমুখি হবে। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব মঞ্চ থেকে 3 বিজয় ছিনিয়ে নিতে চান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ 20 মাসে গড়িয়েছে। মাসের পর মাস ইউক্রেনকে সহায়তা দিতে ক্লান্তি হয়ে পড়েছে পশ্চিমা মিত্ররা। এমন পরিস্থিতিতে এই মুহূর্তে বিদেশের মাটি থেকে 3টি প্রধান বিজয় ইউক্রেনের জন্য প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে সহায়তার অনুমোদন এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের যোগদান। খবর রয়টার্সের। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করলে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে অর্থ, অস্ত্র থেকে শুরু করে সব দিক দিয়ে পশ্চিমাদের উপর নির্ভর করেছে কিয়েভ। যদিও দিন যত সামনে গড়াচ্ছে পশ্চিমাদের সহায়তা ভাটা পড়েছে।